প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সিনিয়র সাংবাদিক লেখক জসিম মল্লিক। কেমন আছেন? আছি ভালো। প্রতিদিন পত্রপত্রিকার সংবাদ শিরোনামগুলো পড়ি এই পত্রিকায় এই অনুষ্ঠানের জন্য। আজকে শিরোনাম পড়তে চাই না এই জন্যে যে সব শিরোনামে একই রকমের, মানে গত ৩-৪ দিন ধরে ধর্ষণ বিরোধী মিছিল, লাঠিচার্জ পুলিশের, এইসব নিয়ে আলোচনা করতে হয় এবং এত স্পর্শকাতর এই আলোচনাগুলো। আজকের পত্রিকার যদি ছবিগুলোই আপনি দেখেন, প্রথম আলো যদি আমার সামনে আছে, আমি আপনাকে যদি ছবিটা দেখাই, ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের লাঠি পেটা। মানে এই একটি ছবি নানাভাবে আজকে পত্রপত্রিকায় ছাপা হয়েছে এবং একজন পুলিশ কর্মকর্তা এত যুদ্ধংদেহী মনোভাব নিয়ে একজন ছাত্রীর প্রতি, শিক্ষার্থীর প্রতি তার মারমুখী আচরণ দেখালেন। তা আমার প্রশ্নটা হচ্ছে যে এই আচরণটা কার্যকর জায়গায় দেখানো যায় কিনা, মানে এইরকমভাবে কেন লাঠিপেটা করতে হবে, কি কারণে করতে হবে, আপনার কি মনে হয়? না, আমার অবশ্যই যে জন্য এরা এই আন্দোলনটা করছে এটা খুবই যৌক্তিক, হ্যাঁ, এবং প্রশাসনের উচিত এটার প্রতি সহানুভূতিশীল হয়, এত যুদ্ধংদেহী না হয়ে। কারণ যে ঘটনাটা ঘটেছে 8 বছরের একটি শিশুর প্রতি, যে মানে আপনি 8 বছরের শিশুটির কথাটা তো বললেন, এবং এটা খুব হার্ট ব্রেকিং, এটা নেওয়া যায় না। পত্রপত্রিকায় আজকেরও নিউজ আছে যে তার অবস্থা খুব আশঙ্কাজনক এবং যেভাবে তার উপর বলাৎকার করা হয়েছে, তার উপর নির্যাতন করা হয়েছে, এটা মধ্যযুগীয় বর্বরতাকে একদম হার মানায়। তো সেই জায়গায় আমি তো বিচার চাইতে এসেছি, আমি একটা সুষ্ঠু পরিবেশ চাইতে এসেছি, তো সেই প্রতিবাদ করবার অধিকার তো আমার আছে। তো সেই জন্য আপনি এত যুদ্ধংদেহী হয়ে যাবেন? পুলিশকে নিয়ে নানা ধরনের নানা কথাও শোনা যায়। না, অবশ্যই, কারণ এটা খুবই কষ্টদায়ক, এটা সারা পৃথিবীর মানুষের হৃদয়কে মানে করেছে এই ঘটনাটা। এত অতীতেও এই ঘটনা যে ঘটনায় তা না, কিন্তু এই শিশুটির প্রতি যে ঘটনাটা ঘটেছে, না শুধু এই শিশুটির প্রতি না, আমি বাংলাদেশে এই ঘটনাটা এই সময়ে অসংখ্য এরকম ধর্ষণ হচ্ছে, প্রতিদিন হচ্ছে। আজকে নিউজে আছে যে প্রায় 7-8টা, হ্যাঁ, একেবারে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের বোধ করি একটু যারা প্রতিবাদ করছেন তাদের প্রতিবাদের ভাষাটা বোঝা উচিত। সেই ভাষাটা বুঝে, এই যে আজকের এই ছবিটা কিন্তু শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে গেল ছবিটা, এবং বাংলাদেশ সম্পর্কে যে একটা আদল, মানুষের একটা ধারণা তৈরি হবে, সেটার দায়িত্বটা কে নেবে? জি না, নিশ্চয়ই, কারণ এরা স্বাভাবিক, কারণ এরা কালকে যেতে চেয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তর পর্যন্ত, কার্যালয়ে যেতে চেয়েছিল, ওরা একটা স্মারকলিপি দিয়েছে, কিন্তু সেটা পুলিশ যেতে দেয় না, বরং লাঠিপেটা করেছে। যেতে দেওয়া উচিত ছিল, কারণ এটা একটা, কি বলবো, এটা বলার মতো ভাষা নাই যে মানে এর প্রতিকার কিভাবে হবে। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে কার পক্ষে কথা বলবো, কাকে বলবো, এক্স্যাক্টলি। এখন এইটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এখন পুলিশ হয়তো বলতে পারে যে আমার তো দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারা তো যুদ্ধংদেহী হয়ে গেল। আবার শিক্ষার্থীদের দায়িত্ব, যারা প্রতিবাদ করছেন তাদের তো আমি তো আমার প্রতিবাদ করবার অধিকার আছে, অবশ্যই আছে। মাঝখানে যে জনগণ, সেই জনগণ, কারণ হচ্ছে কি পুলিশ নিয়ে যে অতীতের যে অভিজ্ঞতা মানুষের, হ্যাঁ, তারপরে পুলিশের উপর দিয়ে অনেক কিছু গিয়েছে, কিন্তু এখন পুলিশকে আরো বেশি সহনশীল হতে হবে, আমাদেরকে মানবিক ভাবতে হবে যে পুলিশই জনগণের বন্ধু। অবশ্যই, সেটাই আমি বলছি যে আমার মনে হয় যে এখনো পুলিশ ঠিকমতো তাদের মেশিনারিজ গুলো ওয়ার্ক করছে না। ভাবমূর্তি শুধু না, সারা দেশে যদি আপনি বলেন যে আইন শৃঙ্খলার যে এখন যে পরিস্থিতি, অবনতি, সবাই শঙ্কিত, চাঁদাবাজি, ছিনতাই, প্রতিদিনই খবরের লোমহর্ষক ঘটনা দেখি, ছিনতাইয়ের ঘটনা। বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, দেশে আসেন, মাঝে মাঝে আসেন, আমরা পুলিশ নিয়ে, আমাদের পুলিশের, আমরা আবারও বলি যে পুলিশ আমাদের জন্য খুবই জরুরি। পুলিশই সবার আগে আমাদের পাশে এসে দাঁড়ায়। আপনি যে দেশে থাকেন সেখানে পুলিশের ভূমিকা কেমন, কি থাকে? এটা আমাদের পুলিশের আর এখানের পুলিশের মানে ডিফারেন্সটা বিরাট পার্থক্য। এটা অনেক লম্বা বিষয়, কারণ
পুলিশের অনেক সুযোগ সুবিধা থাকে ওখানকার পুলিশের। তাদের ওই যে ঘুষ খাওয়া বা রাস্তায় গাড়ি থামায় পয়সা নেওয়া ওই ধরনের কোনো প্রবণতা কোনো প্রয়োজন হয় না। আর পুলিশ মানুষকে অনেক রেসপেক্ট করে, আপনাকে স্যার ছাড়া কথা বলবে না, আপনি যত অপরাধী হন আপনার গায়ে আঘাত করবে না, ওই আইনই নাই। আমি কানাডার কথা বলছি, আমি যে দেশে থাকি। আবার আমি এই দেশেরও তো সন্তান, আমি তো এইভাবেই দেখে আসছি, অভ্যস্ত আর কি। হ্যাঁ, তো এই পার্থক্যটা তো এখন তো একটা সুযোগ আসছিল যে সবকিছুর পরিবর্তন, নিজের সংস্কার কথা বলা হচ্ছেও প্রক্রিয়া, পুলিশেরও সংস্কারের কথা বলা হচ্ছে যে পুলিশকে মানবিক হতে হবে, বন্ধু হতে হবে জনগণের। এবং একই সাথে বোধহয় আপনি আরেকটা কথা বললেন, যেটা যে তারা পর্যাপ্ত বেতন ভাতা পায়, তাদের সুযোগ সুবিধা আছে। আমার মনে হয় এই আলোচনাগুলো যখন আমরা পুলিশের সম্পর্কে করি, তখন তাদেরও বেতন ভাতা বা তাদের ভবিষ্যৎ, এটাও বোধহয় একটু আলোচনা হওয়া দরকার। অবশ্যই, তারা তো মানুষ, তাই না? আপনি একটা উন্নত দেশে থাকেন, বাংলাদেশ নিয়ে আজকে প্রথম আলো শিরোনামটা যদি পড়ি আপনাকে, বায়ু দূষণে বিশ্বে তৃতীয় বাংলাদেশ আর নগর হিসেবে তৃতীয় ঢাকা, যে ঢাকায় আমরা বসবাস করছি। তো শহরে বেরোলেই কিন্তু বোঝা যায়। তো এইসব ভাবনা কি আপনাকে ভাবায়? আমাকে খুব ভাবায়। আমি প্রতি বছরই শুধু এই মানে পরিবেশগত কারণে এসে অসুস্থ হয়ে যান, কিন্তু আবার ওইটা মেনে নেই, এটা তো আমারই দেশ। হ্যাঁ, আমি তো এই দেশেই বড় হয়েছি, এখানের মাটি, এখানের সেই অভ্যস্ত। কিন্তু তারপরেও আমি মনে করি যে এত অপরিকল্পিত নগরায়ন ঢাকা, যে এটা পৃথিবীতে খুব বিরল, যে প্রতিদিনই এখন বায়ু দূষণে ঢাকা শ্রেষ্ঠত্বের মধ্যে থাকে, 2-3-এর মধ্যে থাকে আর কি। এখন 10টা দেশের আজকে একটা পরিসংখ্যান দিছে, বাংলাদেশের মোটামুটি সেকেন্ড পজিশনে আছে আর কি। তো এখান থেকে উত্তরণের পথ হচ্ছে যে এই যে যানজট, গাড়ির ধোঁয়া, তারপরে নানা ফ্যাক্টর আছে। কেন এত ছোট্ট একটা রাজধানী শহর, এত গাড়ি, এত মানে ইনফ্রাস্ট্রাকচার, যানজট। হ্যাঁ, তো এগুলি শুধু মুখে মুখেই বলে এরা, কিন্তু তারপর হর্ন, এটা একটা ইউনিক জিনিস ঢাকা শহরের, যে মানে অযথায় হর্ন দিতেছে প্রতিটা গাড়ির ড্রাইভাররা। এটা মনে হয় ওদের একটা শব্দ, মানে ওইটা একটা অভ্যাস আর কি, ওইটা ওখানে থাকেই হর্ন। এটা তো এক ধরনের শব্দ দূষণ হচ্ছে। এবং এখানের মানুষ কিন্তু কানে অনেক কম শোনে। আমি দেখলাম রিকশাওয়ালারা বা ড্রাইভাররা শুধু ক্রমাগত এই যে শব্দ। দেশে আসেন, রাজনীতি নিয়ে ভাবনা কি আপনার? রাজনীতি তো পোড়ায় আপনাকে নাকি? আমাকে অনেক পোড়ায়, আমি অনেক ভাবি এগুলি নিয়ে, কারণ আমি অনেক আশাবাদী মানুষ তো। আচ্ছা, অনেক স্বপ্ন দেখি প্রতিবারই, যে যখন ক্ষমতা আসে তাদের। আজকে শিরোনাম পড়ি নেই, কিন্তু তারপরে দুটো শিরোনাম পড়ি। যুগান্তরের শিরোনাম দুর্নীতির শিখরে শেখ পরিবার, হাসিনার আলাউদ্দিনের চেরাগ। আবার সমকালের শিরোনাম হয়েছে হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। না, এখন এটা তো খুব আইনের ব্যাপার, তো স্পর্শকাতর বিষয়। এখানে তো আমার আগাম মতামত দেওয়ার সুযোগ নাই। তবে অন্তর্বর্তী সরকার যেটা এখন সংস্কার করতে চাচ্ছে, বিচার করতে চাচ্ছে, এই গত 15 বছরের টাকা পাচার, হত্যা, গুম, এসব কিছু, ওকে ফাইন। যদি সত্যিকার কেউ যদি অন্যায় করে, তার অবশ্যই বিচার হওয়া উচিত। আমি এটা জোরালো পক্ষে, অবশ্যই প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অন্যায়েরই বিচার হওয়া উচিত, নাহলে আইনের শাসন হবে না। তবে পাশাপাশি এটাও দরকার যে সরকারের সারা দেশের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যেটা নিয়ে মানুষ অনেক হতাশ। কিন্তু আমি আশাবাদী যে তারা এটা করবে, এবং নির্বাচনও দরকার। একটি মানে রাজনৈতিক সরকার ছাড়া নির্বাচন দরকার বললেন। এই সময়ে নির্বাচন নিয়ে দুই ধরনের মতামত আছে। একজন বলছে প্রয়োজনীয় সংস্কার শেষ করে তারপরে নির্বাচন, না আগে সংস্কার করে তারপরে নির্বাচন। আরেক দল বলছে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিন, নির্বাচনই হলো সবচেয়ে জরুরি। আমি এই ব্যাপারে একটু স্পষ্ট বলি, সেটা হচ্ছে যে এখন রাজনীতিটা একটু দ্বিধা বিভক্ত হয়ে গেছে। যে ঐক্য নিয়ে আন্দোলন হয়েছে, জুলাই আগস্ট আন্দোলন, হ্যাঁ, যে সবাই মিলে দেশটাকে আবার নতুন করে গড়বে, অতীতে যা হয়েছে সেখানে আর ফিরে না যাওয়া, সেই গতানুগতিক ধারায়। কিন্তু এখন নতুন ছাত্রদের একটি সংগঠন আছে, তারা এক ধরনের বলে রাজনৈতিক দল হয়েছে। জামাত ইসলাম এক ধরনের বলে তারা নির্বাচনের কথা, এত দ্রুত নির্বাচন, তারা চায় সংস্কার।
আবার বিএনপি নির্বাচনের কথা বলতে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যে এক বছরই সব সংস্কারগুলি হয়ে যাবে তা না। এটাই কি হয় না যে সংস্কার তো আসলে একটা চলমান প্রক্রিয়া, তো এইটা যদি আপনি সংস্কার ধরেন, সংস্কার করতে করতে আপনার কয়েক বছর লেগে গেল, তাহলে সেটাই তো বিএনপির এই ধারণার সাথে আমি একমত। কারণ এখন মানুষ তো সত্যি কথা বলতে কি যে বিএনপির প্রতি তাকিয়ে আছে, হ্যাঁ, যে একটা রাজনৈতিক সরকার দরকার। আওয়ামী লীগ ইলেকশন আসবে কি আসবে না সেটা তাদের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত, হ্যাঁ, কিন্তু আর বিএনপির এখন মাঠ পর্যায়ের যে অবস্থা, হ্যাঁ, দ্রুত নির্বাচন চাওয়ার এটা একটা কারণ তাদের লোকজনরা 15 বছর অনেক ডিপ্রাইভ হয়েছে, এখন তারা অনেক কিছু চাচ্ছে, হ্যাঁ, তাদের নাম আসছে বিভিন্ন ক্ষেত্রে, যে চাঁদাবাজি, দখল। বিএনপিও কঠোর অবস্থানে আছে, তারা প্রায় 1000 উপরে বহিষ্কার করছে, কিন্তু তারপরে থেমে নাই। তো আমি মনে করি যে একটা স্থিতিশীল সরকার খুব দরকার এই মুহূর্তে বাংলাদেশে, সেরকম নির্বাচনের কোনো বিকল্প নেই, একটি সুষ্ঠু নির্বাচন। আজকের পত্রিকায় শিরোনাম হয়েছে জিয়াউর রহমান স্বাধীনতা পুরস্কার বহাল, এবার পাচ্ছেন 7 জন। আমার প্রশ্নটা হচ্ছে যে জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামে যে গৌরব উজ্জ্বল ভূমিকা তার পুরস্কার কেড়ে নেওয়া হলো, জি, এখন বহাল হলো। তো এই যে কেড়ে নেওয়া, বহাল, এটা কেন রে ভাই? না, এইটা খুবই মানে প্রতিহিংসা রাজনীতি। কারণ জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল, এটা তো কোনো সন্দেহ নাই। সে একটা সেক্টর কমান্ডার ছিল, বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, এবং বহুদলীয় গণতন্ত্রে সে যত মতাদর্শের কথাই বলেন, আপনি তার পুরস্কার কেড়ে নেবেন কেন? মহান স্বাধীনতা যুদ্ধের যদি কোনো গৌরবোজ্জ্বল ভূমিকার কথা বলেন, তাহলে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে তো আপনাকে দিতে হবে, স্বাধীনতা পুরস্কারটা দিতে হবে। এইটা হাস্যকর, হ্যাঁ, এটা খুবই প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা, যে তার স্বাধীনতা পদক কেড়ে নিলেই কি তার মুক্তিযোদ্ধা শুনে মুছে যাবে? তা তো যাবে না। একইভাবে বঙ্গবন্ধু, ইতিহাসে এইভাবে বঙ্গবন্ধু শব্দটি আপনি মুছে দিতে চাইলেই যে মুছে যাবে, সেটাও তো ঠিক না। আপনি হাসিনাকে পছন্দ না করতে পারবেন, হ্যাঁ, তার ভুল থাকলে, তার অপরাধ, সেটা তার বিচার হবে, কিন্তু বঙ্গবন্ধুকে তো আপনি একেবারে মুছে। এই জায়গাগুলো নির্মূল জায়গা থেকে বোধ করি আমাদের একেবারে যার যার যে অবস্থান, সেই অবস্থানগুলোর জায়গাটা রেসপেক্টের জায়গায় রাখা উচিত। সেটাই পত্রিকার শিরোনাম হয়েছে, পড়ি নাই যদিও শিরোনাম, আপনাকে পড়ে শোনাই। জেনে শুনে রোহিঙ্গাদের ভোটার করা হচ্ছে। জাতিসংঘের একজন আসছেন আমাদের দেশে, আমাদের প্রধান উপদেষ্টা তার সাথে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। এই সময়ে যে আমরা শিরোনাম পড়ছি, জেনে শুনে রোহিঙ্গাদের ভোটার করা হচ্ছে, তা জেনে শুনে কি আমরা কি বিষ পান করছি? আবার এই বিষয়টা আমি অত ভালো অবগত না। এর আগেও এটা নিয়ে আমরা কথা বলেছিলাম আগের অনুষ্ঠানে, রোহিঙ্গা যে একটা আমাদের দেশে একটা সংকট বিরাট, হ্যাঁ, তারা আপনি যদি স্বাভাবিক ওয়েতে একটা বিষয় হয়, রোহিঙ্গা আমাদের দেশে আশ্রিত, জি, তারা যদি বাংলাদেশের ভোটার হয়, বাংলাদেশের নাগরিকত্বের ভোটার লিস্টে তাদের নাম উঠে, তাহলে তো এটা একটা বিস্ময়কর শুধু না, এটা তো আতঙ্কজনক। অবশ্যই আতঙ্কজনক। কারা তো বাংলাদেশে, এরা কারা করছে? তারা তো এখানে আশ্রিত, তাই না? তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছিল, যে ওখান থেকে মিয়ানমার থেকে তারা বিতাড়িত হয়েছে। এখন সব যে সরকারি হোক, তাদের উচিত সসম্মানে আবার ওই জায়গায় ফেরত পাঠানো, সে যে প্রক্রিয়া হোক। এখন জাতিসংঘ মহাসচিব আসতেছে, দেখলাম যে উনি যাবেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ পরিদর্শনে যাবেন, কিন্তু তারা ভোটার হওয়ার ব্যাপারটা আমার বোধগম্য না। আমি এই বিষয়টা অত ভালো জানি না, কেন তারা ভোটার হচ্ছে এবং কাদের ভোট দিবে তারা, মানে এটা কোন দলের হয়ে ভোট দিবে। এটা আপনাকে বলি, আপনি রিপোর্টটাতে এরকমই যে তাদেরকে না অসাধু উপায়ে বাংলাদেশের নাগরিকত্ব দেখিয়ে তাদেরকে ভোটার করার চেষ্টা করছে। কারা করছেন? যারা 2 পয়সা কামাইতে পারবেন। এটা সরকারের এই ব্যাপারে সচেতন হতে হবে, কঠোর হতে হবে, যাতে, এবং এই ধরনের আলোচনা আমরা বহুবার করেছি, এর আগেও আমরা কথা বলেছিলাম এই অনুষ্ঠানে। মশা একটি পত্রিকার শিরোনাম হয়েছে আজকে, সমকাল, মশায় অতিষ্ঠ ঢাকাবাসী। আপনি মনে হয় নিশ্চয়ই খেয়াল করছেন, মনে হয়, যেহেতু মশার নগরে। আমি ভুক্তভোগী এই ব্যাপারে, হ্যাঁ, প্রতি বছরই আমি। আপনি কি জানেন যে এই দেশে মশার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় মশা নিধনের জন্য, কিন্তু মশা নিধন হয় না। আমার পরিবার থেকে প্রতিবার বলে যে ওই মশা থেকে সাবধান থাকবা, ডেঙ্গু এইসব কিছু।
তো এর আগে তো দেখছি মশার ওষুধ দেওয়া হইতো, কিন্তু তাতে মশা আরো মানে মশার ওষুধ নিয়ে দ্বিগুণ উৎসাহে মশা এসব নিয়ে কার্টুন কিন্তু বেরিয়েছে। আপনাকে একটা কার্টুনের কথা বলি, দুই মশা কথা বলছে, বলছে মেশিনের শব্দ হচ্ছে তো, বলছে কান বন্ধ করে কোন রকম ভাবে থাক, শব্দ শেষ হয়ে গেলে শেষ, আর কিচ্ছু হবে না। এই হচ্ছে আমাদের দেশে। আর স্প্রে যে দেই, এসিআর একটা স্প্রে দেই মাঝে মাঝে, প্রায় দেই আমি, কিন্তু ওইটার ঘ্রাণে আরো আসে মশা। কোনো কিছুতে দমন করা, এমনকি কয়েলেও না। তো মশার হাত থেকে, দংশন থেকে বাঁচার আমি কোনো পথ খুঁজে পাই না। আর কোনো বিকল্প আছে কিনা রাষ্ট্রের হাতে, এটা তারা ভালো বলতে পারবে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের অতিথির সঙ্গে যে কথাগুলো আলোচনা করলাম, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এই যে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একটি আন্দোলন, সেই আন্দোলনে পুলিশের যে লাঠিপেটা বা পুলিশের যে ভূমিকা আজকের পত্রপত্রিকার ছবি হয়ে উঠল, সেটা বোধ করি কাঙ্ক্ষিত না। আন্দোলন হবে, সেই আন্দোলন দমন করার প্রক্রিয়াটাও বোধ করি একেবারে সহনশীল হওয়াটা খুবই জরুরি, দরকার। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।